করতাম আপনার ক্লাসটা, খুবই ভালো লাগছে। এবং আপনাকে আমি আমার ছেলেকে বলি ইজ দ্য আইডল পারসন, ফলো হিম। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। অসাধারণ মানুষ। থ্যাংক ইউ। আমার কথা আপনারা শুনতে পাচ্ছেন ক্লিয়ারলি? Yes, sir. The sound is জি clear. স্যার, Yes, জি sir. স্যার, শুনতে পাচ্ছি। ওকে, The sound is clear, sir. আমরা ক্লাস শুরু করি। আজকে অনেক স্টুডেন্ট জয়েন করেছে, যাই হোক আমার কথা যদি শুনতে না পান আমাকে অবশ্যই জানাবেন, যেহেতু আমরা অনলাইনে ক্লাস করছি জুমে। সো যদি কথা শুনতে কোনো ইনফর্ম করবেন যদি শোনা না যায়। যাই হোক, তো আমি জাস্ট আমার পরিচয়টা দিয়ে ক্লাস শুরু করতে চাচ্ছি। আপনাদের সবার পরিচয় নিতে গেলে অনেক সময় লাগবে, বা জুমে এত স্টুডেন্ট আজকে জয়েন করেছেন 130+। সো আমি জাস্ট আমার পরিচয়টা দিয়ে, আমি ভোলানাথ কুন্ডু, আমি পার্টনার হিসেবে আছি তাসনুভা মেহেদি ভোলা চার্টার্ড অ্যাকাউন্টেন্টস। আমি আপনাদেরকে অ্যাসুরেন্স পড়াবো, আমার সাথে নাইমা আপু থাকবেন, উনি এই কোর্স কোঅর্ডিনেটর এই অ্যাসুরেন্স সাবজেক্টের। আপনাদের সবার কাছে অ্যাসুরেন্স বইটা কি আছে? জি স্যার, বই Yes, আছে sir. স্যার। Yes, sir. ওকে, ঠিক আছে, থ্যাংক ইউ। আপনারা সবাই আপনাদের যে অ্যাসুরেন্স বইটা আছে, এই অ্যাসুরেন্স বইয়ের পেজ নাম্বার, সবাই পেজ নাম্বার রোমান 6টা বের করবেন। বের করেছেন? ইয়েস স্যার। 6 নাম্বার পেজ সবাই বের করেছেন? 6 নাম্বার পেজ? Yes, sir. জি স্যার। ওকে, ওকে। দেখেন আমাদের এই 6 নাম্বার পেজে অ্যাসুরেন্সের স্পেসিফিকেশন গ্রিড দেওয়া আছে। এই স্পেসিফিকেশন গ্রিডে আমাদের যে 100 মার্কস, এইটাকে ভাগ করেছে 4টা গ্রিডে, টোটাল 4টা গ্রিডে ভাগ করেছে। প্রথম গ্রিডের নাম বলতেছে দ্য কনসেপ্ট, প্রসেস অ্যান্ড নিড ফর অ্যাসুরেন্স, এটা হলো ফার্স্ট গ্রিড। সেকেন্ড গ্রিডের কথা বলতেছে ইন্টারনাল কন্ট্রোলস। থার্ড গ্রিডটা বলতেছে গ্যাদারিং এভিডেন্স অন অ্যান অ্যাসুরেন্স এঙ্গেজমেন্ট, অ্যান্ড ফোর্থ গ্রিড বলতেছে প্রফেশনাল ইথিক্স। এই 4টা গ্রিডে মোট আপনাদের বইয়ে 16টা চ্যাপ্টার আছে, টোটাল 16টা চ্যাপ্টার। এই 16টা চ্যাপ্টারকে 4টা গ্রিডে ভাগ করেছে। যদি আপনাদের কাছে বই থাকে ভালো, বইতে আপনারা একটু লিখে রাখতে পারেন অথবা মার্ক করে রাখতে পারেন। আমি বারবারই রিপিট করব। 1 নাম্বার, দ্য কনসেপ্ট, প্রসেস অ্যান্ড নিড ফর অ্যাসুরেন্স, এই স্পেসিফিকেশন গ্রিডের ফার্স্ট গ্রিড থেকে আপনারা পাবেন 20% মার্কস। অর্থাৎ আপনি যদি এই গ্রিডটা ভালোভাবে পড়েন অ্যাসুরেন্সের, তাহলে আপনি 20% মার্কস আপনি পাবেন। সেকেন্ড যে গ্রিডটা বলছে সেটাকে বলছে ইন্টারনাল কন্ট্রোলস। এই গ্রিডটা যদি আপনি খুব ভালোভাবে পড়েন, এখান থেকে আপনি পাবেন 25% মার্কস। থার্ড যে গ্রিডটা আছে গ্যাদারিং এভিডেন্স অন অ্যান অ্যাসুরেন্স এঙ্গেজমেন্ট, এইখান থেকে আপনি পাবেন 35% মার্কস। অ্যান্ড ফোর্থ যে গ্রিড সেখানে বলছে প্রফেশনাল ইথিক্স, এই গ্রিড থেকে পাবেন আপনি 20% মার্কস। সো সবাই আপনাদের বইয়ের কন্টেন্টটা বের করেন। এখানে 1 থেকে 16টা চ্যাপ্টার আছে, আমি চ্যাপ্টার গুলোকে ভাগ করে দিব এখনই, কোন চ্যাপ্টার কোন গ্রিড কভার করবে। দ্য কনসেপ্ট, প্রসেস অ্যান্ড নিড ফর অ্যাসুরেন্স, এই গ্রিড থেকে 20% মার্কস আসবে, যেটা কভার করবে চ্যাপ্টার 1 টু চ্যাপ্টার 5, অর্থাৎ সরি 1 টু চ্যাপ্টার 4। 1 থেকে 4 নাম্বার যে চ্যাপ্টার আছে, এই 1 থেকে 4 পর্যন্ত কভার করবে গ্রিড 1, কনসেপ্ট, প্রসেস অ্যান্ড নিড ফর অ্যাসুরেন্স। এইখান থেকে পাবেন আপনারা
20% মার্কস। অর্থাৎ চ্যাপ্টার 1 থেকে 4 পর্যন্ত যদি আপনি ভালোভাবে পড়েন, সঠিকভাবে পড়েন, সেখান থেকে আপনি 20% মার্কস কভার করতে পারবেন। সেকেন্ড যে গ্রিডটা বলতেছে ইন্টারনাল কন্ট্রোলস, এখান থেকে আপনি পাবেন 25% মার্কস। অর্থাৎ চ্যাপ্টার 5 টু চ্যাপ্টার 9, চ্যাপ্টার 5 থেকে 9, এই চ্যাপ্টার গুলো কভার করবে সেকেন্ড গ্রিড দ্বারা ইন্টারনাল কন্ট্রোলস। অর্থাৎ আপনি যদি 5 থেকে 9 পর্যন্ত চ্যাপ্টার খুব ভালোভাবে পড়েন, সঠিকভাবে পড়েন, সেখান থেকে আপনি পাবেন 25% মার্কস। থার্ড যে গ্রিড গ্যাদারিং এভিডেন্স অন অ্যান অ্যাসুরেন্স এঙ্গেজমেন্ট, এটা কভার করবে চ্যাপ্টার 10 টু চ্যাপ্টার 13। অর্থাৎ চ্যাপ্টার 10 থেকে চ্যাপ্টার 13, এই কয়েকটা চ্যাপ্টার কভার করবে গ্রিড থার্ড গ্রিড গ্যাদারিং এভিডেন্স অন অ্যাসুরেন্স এঙ্গেজমেন্ট, যেখান থেকে আপনি পাবেন 35% মার্কস। এবং লাস্টের যে গ্রিডটা আছে প্রফেশনাল ইথিক্স, যেখান থেকে আপনি পাবেন 20% মার্কস, এটা কভার করবে চ্যাপ্টার 14 টু চ্যাপ্টার 16। অর্থাৎ চ্যাপ্টার 14, চ্যাপ্টার 15 এবং চ্যাপ্টার 16, এই তিনটা চ্যাপ্টার যদি আপনি কভার করেন তাহলে এই গ্রিডটা আপনি কভার করতে পারবেন। তাহলে আমি আবারও রিপিট করতেছি, গ্রিড 1 কনসেপ্ট, প্রসেস অ্যান্ড নিড ফর অ্যাসুরেন্স, এই গ্রিডটা কভার করবে চ্যাপ্টার 1 টু 4, চ্যাপ্টার 1 থেকে 4 পর্যন্ত যে চ্যাপ্টার গুলো আছে সেইগুলো নিয়েই এই গ্রিডটা। সেকেন্ড যে গ্রিডটা ইন্টারনাল কন্ট্রোলস, এইটা কভার করবে চ্যাপ্টার 5 টু চ্যাপ্টার 9, অর্থাৎ চ্যাপ্টার 5 থেকে চ্যাপ্টার 9 পর্যন্ত। থার্ড যে গ্রিডটা গ্যাদারিং এভিডেন্স অন অ্যান অ্যাসুরেন্স এঙ্গেজমেন্ট, চ্যাপ্টার 10 টু চ্যাপ্টার 13, চ্যাপ্টার 10 থেকে 13 পর্যন্ত কভার করবে থার্ড গ্রিড। এবং চ্যাপ্টার 14 টু চ্যাপ্টার 16, এইটা কভার করবে ফোর্থ গ্রিড প্রফেশনাল ইথিক্স। সো আমার বিশ্বাস আপনারা সবাই মার্ক করেছেন, আমি দুইবার রিপিট করলাম। এইটা বলার একটা উদ্দেশ্য আছে, বলার উদ্দেশ্য হলো আপনি যদি ধরে নেন যে 16টা চ্যাপ্টারের ভেতর আপনি 10টা চ্যাপ্টার পড়ে যাচ্ছেন, আপনি কি 100% মার্কস কভার করতে পারবেন? আমি বিশ্বাস করব যে আপনি 100% মার্কস কভার করতে পারবেন না। কারণ আমাদের স্পেসিফিকেশন গ্রিড অনুসারে কোন কোন চ্যাপ্টার কোন গ্রিড কভার করবে এবং সেখান থেকে কত পার্সেন্ট মার্ক আসবে সেটা স্পষ্ট বলে দিয়েছে পেজ নাম্বার রোমান 6-এ, স্পেসিফিকেশন গ্রিডে। সো আপনাকে 16টা চ্যাপ্টারই পড়তে হবে। এখন কোন গ্রিড গুলো আমি কভার করব, কোন গ্রিড গুলো নাইমা আপু কভার করবেন? আমি গ্রিড 2 এবং গ্রিড 4, অর্থাৎ ইন্টারনাল কন্ট্রোলস চ্যাপ্টার 5 টু চ্যাপ্টার 9 এবং প্রফেশনাল ইথিক্স গ্রিড 4 চ্যাপ্টার 14 টু চ্যাপ্টার 16, এই চ্যাপ্টার গুলো আমি কভার করব। আর গ্রিড 1 এবং গ্রিড 3, এই দুইটা গ্রিড কভার করবেন নাইমা আপু। তো ক্লাস শুরু করার আগেই আমি কিভাবে পড়াবো সেই বিষয়ে জাস্ট আপনাদের সাথে একটু আলোচনা। যেহেতু এমসিকিউ বেসড কোশ্চেন, আমি বিশ্বাস করি আপনাদের জন্য প্রত্যেকটা চ্যাপ্টারের প্রত্যেকটা টপিকস, প্রত্যেকটা এক্সাম্পল, প্রত্যেকটা এক্সাম স্ট্যান্ডার্ড কোশ্চেন, ইন্টারেক্টিভ কোশ্চেন এবং সেলফ টেস্ট, অর্থাৎ একটা চ্যাপ্টারের প্রত্যেকটা টপিকস, ইভেন আমি মনে করি প্রত্যেকটা ওয়ার্ড বা সেন্টেন্স আপনার জন্য ইম্পর্টেন্ট। সো আমি চ্যাপ্টার 5 টু চ্যাপ্টার 9 বা চ্যাপ্টার 14 টু চ্যাপ্টার 16, প্রত্যেকটা চ্যাপ্টার পড়ানোর সময়ই আমি প্রত্যেকটা টপিকস কভার করব, সাথে প্রত্যেকটা ওয়ার্ড এক্সাম্পল গুলো কভার করব, যে এক্সাম স্ট্যান্ডার্ড কোশ্চেন দেওয়া আছে এই কোশ্চেন গুলো কভার করব, এবং আপনাদের যে সেলফ টেস্ট গুলো দেওয়া আছে সেগুলো আমি কভার করব। এবং প্রত্যেক ক্লাস শেষে আমি আমার যে স্লাইড গুলো আছে, সিনপসিস গুলো আছে, এগুলো আপনাদের সাথে শেয়ার করব, অথবা একসাথেও সবগুলো সিনপসিস আমি শেয়ার করে দিতে পারি এই ক্লাস শেষে। যাই হোক, তাহলে আমি আবারও রিপিট করছি আমি কিভাবে পড়াবো। প্রত্যেকটা টপিকস, প্রত্যেকটা ওয়ার্ক এক্সাম্পল, প্রত্যেকটা এক্সাম স্ট্যান্ডার্ড কোশ্চেন, প্রত্যেকটা ইন্টারেক্টিভ কোশ্চেন এবং প্রত্যেকটা সেলফ টেস্ট আমি আপনাদের সাথে এখানে আলোচনা করব। অর্থাৎ প্রত্যেক চ্যাপ্টারের প্রত্যেকটা বিষয় আমি এখানে আলোচনা করব আপনাদের সাথে। যাই হোক, সো এইভাবে পড়াতে গেলে আমার একটু সময় লাগবে, ইন ডিটেলস পড়াবো, কিভাবে আপনি এক্সাম হলে সঠিকভাবে আপনি আনসার দিতে পারেন, এইটা একটা পারপাস। আর একটা পারপাস হলো আপনি প্র্যাকটিক্যালি এই নলেজটা কিভাবে ইমপ্লিমেন্ট করবেন, এই দুইটা বিষয়কে কনসিডার করে আমি
চেষ্টা করব আপনাদের সাথে প্রত্যেকটা চ্যাপ্টার আলোচনা করার। সেক্ষেত্রে আমি আবারও বলে দিচ্ছি, চ্যাপ্টার পড়ানোর সময় বা আমি যখন পড়াবো আমার ক্লাসটা একটু লেন্দি হতে পারে বা ইন ডিটেলস আমি পড়াবো, সো আমাকে একটু সহযোগিতা আপনাদের করতে হবে। যাই হোক, সো স্পেসিফিকেশন গ্রিডের আমি যেভাবে বলেছি আপনারা কি মার্ক করতে পেরেছেন সবাই? জি স্যার। জি স্যার। ওকে, থ্যাংক ইউ, Yes, sir. থ্যাংক ইউ। Yes, sir. Yes, sir. Done, sir. ওকে, সবাই যদি একটু মিউট করে রাখেন তাহলে আমাদের ক্লাস দিতে সুবিধা হবে। যখন আপনার কোশ্চেন থাকবে আপনি আনমিউট করে আমাকে কোশ্চেন করতে পারবেন, কোনো সমস্যা নাই। অ্যাসুরেন্স রিলেটেড যে কোনো কোশ্চেনই আপনি করতে পারবেন, আমি চেষ্টা করব আনসার দেওয়ার। কি আমার স্ক্রিনটা দেখতে পাচ্ছেন আপনারা? জি স্যার। জি স্যার, দেখা যাচ্ছে। জি স্যার। থ্যাংক ইউ। জি স্যার। জি ওকে, স্যার। সো আমরা চ্যাপ্টার জি স্যার, দেখা 5টা যাচ্ছে। শুরু করব আজকে। ইন্ট্রোডাকশন টু ইন্টারনাল কন্ট্রোল। আপনাদের কাছে যদি স্টাডি ম্যানুয়ালটা থাকে অ্যাসুরেন্সের, আপনারা বের করতে পারেন। পেজ নাম্বার 79 পেজে আছে শুরু চ্যাপ্টারটা ইন্টারনাল কন্ট্রোল। ইন্ট্রোডাকশন টু ইন্টারনাল কন্ট্রোল চ্যাপ্টারটার নাম। এখানে দেখেন প্রথমে খুললে পরে আপনি পাবেন চ্যাপ্টার 5 পেজ নাম্বার 79-এ বলছে কি, ইন্ট্রোডাকশন, এক্সামিনেশন কনটেক্সট। এখানে বলছে তিনটা টপিক লিস্ট কভার করেছে: হোয়াট ইজ ইন্টারনাল কন্ট্রোলস, কম্পোনেন্ট অফ ইন্টারনাল কন্ট্রোল, ইনফরমেশন অ্যাবাউট কন্ট্রোলস। সো আমরা প্রত্যেকটা টপিকে আলোচনা করব। যাই হোক, তাহলে আমরা চ্যাপ্টার 5 ইন্ট্রোডাকশন টু ইন্টারনাল কন্ট্রোল শুরু করছি। এটা স্পেসিফিকেশন গ্রিডের সেকেন্ড গ্রিডের প্রথম চ্যাপ্টার। এই চ্যাপ্টারের প্রথম যে টপিকসটা আছে সেটা বলছে হোয়াট ইজ ইন্টারনাল কন্ট্রোল। ইন্টারনাল কন্ট্রোলের ডেফিনিশনটা এখানে দিয়েছে। কি বলেছে এখানে দেখেন, ইন্টারনাল কন্ট্রোল বলতে কি বোঝাচ্ছে। বলছে ইন্টারনাল কন্ট্রোল ইজ এ প্রসেস। বলতেছে ইন্টারনাল কন্ট্রোল একটা প্রসেস। এই প্রসেসটা ডিজাইন, ইমপ্লিমেন্টেড অ্যান্ড মেইনটেইনড বাই দোজ চার্জ উইথ গভর্নেন্স, ম্যানেজমেন্ট অ্যান্ড আদার পার্সোনেল। সো এই পর্যন্ত যদি আমরা একটু বোঝার চেষ্টা করি, বলতেছে যে ইন্টারনাল কন্ট্রোলটা কি। ইন্টারনাল কন্ট্রোল বলতেছে এই যে প্রসেস, একটা প্রসেস। তো এই যে একটা প্রসেসের কথা বলতেছে, যে এই প্রসেসটা তাহলে ডিজাইন করবে কে, বা এটা ইমপ্লিমেন্ট করবে কে, বা মেইনটেইন করবে কে। বলতেছে যে এই প্রসেসটা ডিজাইন করা বা ইমপ্লিমেন্ট করা বা মেইনটেইন করার দায়িত্ব কার? দোজ চার্জ উইথ গভর্নেন্স, ম্যানেজমেন্ট অ্যান্ড আদার পার্সোনেল। অর্থাৎ ওই প্রতিষ্ঠানের যারা কি পিপল আছে তারা এইটা ডিজাইন করবে, ইমপ্লিমেন্ট করবে এবং মেইনটেইন করবে। কেন এই কাজটা করবে? বলছে টু প্রোভাইড রিজনেবল অ্যাসুরেন্স। কি প্রোভাইড করবে? এটা একটা রিজনেবল অ্যাসুরেন্স প্রোভাইড করবে কিসের উপর? অ্যাবাউট দ্য অ্যাচিভমেন্ট অফ এন্টিটিস অবজেক্টিভস। অর্থাৎ ওই যে দোজ চার্জ উইথ গভর্নেন্স বা ম্যানেজমেন্টের কথা বলতেছে, তারা যে অবজেক্টিভ ফিক্স আপ করেছে সেই অবজেক্টিভটা মিট করতে পারতেছে কিনা সেইটা এনশিওর করবে, অ্যাচিভ করতেছে কিনা তারপর একটা রিজনেবল অ্যাসুরেন্স প্রোভাইড করবে। উইথ রিগার্ড টু রিলায়েবিলিটি অফ ফাইন্যান্সিয়াল রিপোর্টিং, কিভাবে এটা করতে পারবে? 1 নম্বর অপশন বলছে ফাইন্যান্সিয়াল রিপোর্টিং এর মাধ্যমে। ইফেক্টিভনেস অ্যান্ড এফিসিয়েন্সি অফ অপারেশনস, অপারেশনটা গুলো ইফেক্টিভলি বা স্মুথলি অপারেট করতেছে কিনা এইটা এনশিওরের মাধ্যমে। এবং কমপ্লায়েন্স উইথ অ্যাপ্লিকেবল লজ অ্যান্ড রেগুলেশন, ওই প্রতিষ্ঠানের উপর যে সমস্ত লজ অ্যান্ড রেগুলেশন অ্যাপ্লিকেবল সেইটা তারা মেনেই তাদের ব্যবসা পরিচালনা করতেছে কি না। তাহলে আমরা যদি এখন এই ডেফিনিশনটা একটু বোঝার চেষ্টা করি, বুঝতে হবে প্রথমে, মেমোরাইজ করতে হবে, এক্সাম হলে এখান থেকে কোশ্চেন আসতে পারে। সো আমরা বললাম কি, ইন্টারনাল কন্ট্রোল একটা কি বলেন তো? একটা বলতেছে একটা প্রসেস, ঠিক আছে। সো প্রসেস। আপনার এখান থেকে কোশ্চেন আসতে পারে, ইন্টারেক্টিভ কোশ্চেন, যে সরি
এমসিকিউ বেসড কোশ্চেন আসতে পারে যে ইন্টারনাল কন্ট্রোল যে একটা প্রসেস, এইটা ডিজাইন, ইমপ্লিমেন্ট বা মেইনটেইন করার দায়িত্ব কার? এক নম্বরে বললো দোজ চার্জ উইথ গভর্নেন্স ম্যানেজমেন্ট, 2 নম্বরে বললো এক্সটার্নাল অডিটর, 3 নাম্বার এরকম কাউকে বললো, 4 নাম্বার এরকম কাউকে Sir, বললো, কোন those একটা অপশন charged with governance and management and other personnel. ম্যানেজমেন্ট, রাইট। জি স্যার। সো এই যে আপনি কনফিডেন্সের সাথে কথাটা বললেন, কারণ আপনি এটা এখন পড়েছেন বা বুঝেছেন। সো আমি রিকোয়েস্ট করব এইভাবে ভেঙে ভেঙে প্রত্যেকটা ডেফিনিশন, প্রত্যেকটা টপিকস আপনাদের পড়তে হবে, বুঝতে হবে, এবং নিজেরাই চেষ্টা করতে হবে কিছু এমসিকিউ এখান থেকে কি করার, তৈরি করার, যে এখান থেকে কি ধরনের এমসিকিউ কোশ্চেন আসতে পারে। কারণ আমাদের অবজেক্টিভ একটাই, আমরা এইবারই যদি এক্সামে বসবো এবং চেষ্টা করব যেন আমরা প্রথমবারেই সবাই পাশ করে যেতে পারি আর কি। যাই হোক, তাহলে কি বলছে, আমি আবারও ইন্টারনাল কন্ট্রোলের ডেফিনেশনটা রিপিট করতেছি। বলছে ইন্টারনাল কন্ট্রোলটা কি, বলতেছে এইটা একটা প্রসেস, এই প্রসেসটা ডিজাইন করবে বা ইমপ্লিমেন্ট করবে বা মেইনটেইন করবে কারা? বলছে ওই প্রতিষ্ঠানের দোজ চার্জ উইথ গভর্নেন্স, ম্যানেজমেন্ট এন্ড আদার পার্সোনেল। সেকেন্ড বলতেছে কেন তাহলে এটা করবে, এটা এটা কেন ইমপ্লিমেন্ট করবে বা ডিজাইন করবে বা মেইনটেইন করবে? সেক্ষেত্রে বলতেছে টু প্রোভাইড রিজনেবল অ্যাসুরেন্স, একটা রিজনেবল অ্যাসুরেন্স এটা প্রোভাইড করবে কিসের উপর? বলতেছে অ্যাবাউট দ্য অ্যাচিভমেন্ট অফ এন্টিটিজ অবজেক্টিভস। এন্টিটির যে অবজেক্টিভ ফিক্স আপ করা হয়েছে, বা যে মিশন বা ভিশন ফিক্স আপ করা হয়েছে, এটা ওর যে মানে অর্জন করতে পারতেছে কিনা, এটা অ্যাচিভ করতে পারতেছে কিনা, সেটার উপর একটা রিজনেবল অ্যাসুরেন্স। কিভাবে দিবে? বলছে তিনটা এখানে বলছে। এক নাম্বার বলছে ফাইন্যান্সিয়াল রিপোর্টিং এর মাধ্যমে, রিলায়েবল ফাইন্যান্সিয়াল রিপোর্টিং। সেকেন্ডটা বলতেছে তাদের অপারেশনটা স্মুথলি, ইফেক্টিভলি অপারেট করতেছে কিনা। এবং থার্ড বলতেছে এই প্রতিষ্ঠানের উপর যে সমস্ত লজ এন্ড রেগুলেশন অ্যাপ্লিকেবল, সেইগুলো প্রত্যেকটাই তারা কি করতেছে, ফলো করতেছে। সো এইভাবে ভেঙে ভেঙে যদি আপনারা ডেফিনেশনটা পড়েন বা বোঝেন, তাহলে আপনাদের মনে রাখতে সুবিধা হবে, মেমোরাইজ করতে সুবিধা হবে। এমনও হতে পারে এই ডেফিনেশনটা দিয়ে বললো এটা কিসের ডেফিনেশন, এটা কি ইন্টারনাল অডিটের ডেফিনেশন, ইন্টারনাল কন্ট্রোলের ডেফিনেশন, এক্সটার্নাল অডিটের ডেফিনেশন, এরকম 3-4টা অপশন দিতে পারে। সো এটা কিসের ডেফিনেশন হবে বলেন তো ভাই? ইন্টারনাল কন্ট্রোল। এটা ইন্টারনাল কন্ট্রোলের ডেফিনেশন। ডেফিনেশন, রাইট। তাহলে আপনারা, আমি বিশ্বাস করি আপনারাও ঠিক এভাবে পড়ার চেষ্টা করবেন। হ্যাঁ, ইন্টারনাল কন্ট্রোলের ডেফিনেশনটা আমরা পড়লাম। এইখানে আমি আরেকটু বলি, আপনারা চাইলে কতগুলো কি পয়েন্ট এখানে মার্ক করে রাখতে পারেন। কি পয়েন্ট মার্ক করতে পারেন? এখানে একটা কি পয়েন্ট হতে পারে প্রসেস, অর্থাৎ ইন্টারনাল কন্ট্রোল, আমরা বলতেছি ইন্টারনাল কন্ট্রোল হলো একটা প্রসেস। সেকেন্ড, আপনি কি পয়েন্ট মার্ক করতে পারেন দোজ চার্জ উইথ গভর্নেন্স এন্ড ম্যানেজমেন্ট। তাহলে কি হলো, এক নাম্বার কি পয়েন্ট আমরা বললাম প্রসেস, তাহলে এই প্রসেসটা ডিজাইন, ইমপ্লিমেন্ট বা মেইনটেইন করার দায়িত্ব কার? বলতেছে দোজ চার্জ উইথ গভর্নেন্স এন্ড ম্যানেজমেন্ট। থার্ড, আপনি রিজনেবল অ্যাসুরেন্স কে কি পয়েন্ট হিসেবে আপনি ধরতে পারেন, বলতে পারেন কেন, যে তাহলে এটা উদ্দেশ্য কি? বলতেছে একটা রিজনেবল অ্যাসুরেন্স প্রোভাইড করবে কিসের উপর? টু অ্যাচিভ দা এন্টিটিজ অবজেক্টিভস, এটা এন্টিটিজ অবজেক্টিভ অ্যাচিভ করতে পারতেছে কিনা। থার্ড, আপনি ফাইন্যান্সিয়াল রিপোর্টিং কে করতে পারেন একটা কি পয়েন্ট, অপারেশনটাকে একটা কি পয়েন্ট করতে পারেন, লজ অ্যান্ড রেগুলেশনকে একটা কি পয়েন্ট করতে পারেন। সো এখন এই কি পয়েন্ট গুলো দিয়ে যদি আমরা ডেফিনেশনটা বোঝার চেষ্টা করি, এক নাম্বার কি পয়েন্টে বলছিলাম প্রসেস, তাহলে ইন্টারনাল কন্ট্রোলটা বলতেছে একটা প্রসেস, এই প্রসেসটা ডিজাইন করবে বা ইমপ্লিমেন্ট করবে, মেইনটেইন করবে কে? দোজ চার্জ উইথ গভর্নেন্স, ম্যানেজমেন্ট এন্ড আদার পার্সোনেল। কি করার জন্য? টু প্রোভাইড রিজনেবল অ্যাসুরেন্স অ্যাবাউট দ্য অ্যাচিভমেন্ট অফ এন্টিটিজ অবজেক্টিভ। কিভাবে? উইথ রিগার্ড টু reliability of financial reporting, effectiveness and efficiency of operation, and compliance with applicable laws and regulation. তো আপনারা কি বুঝতে পেরেছেন ভাই কিভাবে পড়বেন? Yes, sir. ক্লিয়ার? You sir. make all of us Yes, sir. sense very Yes, well, sir. sir. ওকে, থ্যাংক ইউ। তো আপনাদের কাছে যদি বই থাকে, আমি যেভাবে মার্ক করতেছি এগুলো আপনারা চাইলে একটু মার্ক করে রাখতে পারেন আর কি। ওকে, তো এইটা গেল হলো আপনারা ইন্টারনাল কন্ট্রোলের ডেফিনেশন পড়লাম, কিভাবে আপনি এটা
এক্সাম হলে এখান থেকে কোশ্চেন আসলে আপনি এই আনসারটা দিবেন। ঠিক একইভাবে আপনি যখন বিভিন্ন প্রতিষ্ঠানে আপনি বিভিন্ন অ্যাসুরেন্স সার্ভিস প্রোভাইড করতে যাবেন, যদি আপনি স্ট্যাচুটরি অডিটও করতে যান, সেই ক্ষেত্রে তাদের ইন্টারনাল কন্ট্রোলস এর উপর আপনাকে কাজ করতে হতে পারে। অর্থাৎ একটা প্রতিষ্ঠান যে সমস্ত ইন্টারনাল কন্ট্রোল গুলো কি করেছে বলেন তো, ডিজাইন করেছে বা ইমপ্লিমেন্ট করেছে বা মেইনটেইন করেছে, এইগুলো ইফেক্টিভলি অপারেট করতেছে কিনা, তার উপর যে সমস্ত অ্যাপ্লিকেবল লজ এন্ড রেগুলেশন আছে সেগুলো তারা মেনে চলতেছে কিনা, বা তাদের ফাইন্যান্সিয়াল রিপোর্টিংটা সঠিকভাবে করতেছে কিনা, এইগুলো আপনাদের দেখতে হতে পারে। কি কি ইন্টারনাল কন্ট্রোল হতে পারে? সাধারণত ধরেন সেলস এর জন্য একটা তারা ইন্টারনাল কন্ট্রোল ইমপ্লিমেন্ট করতে পারে, যেটাকে আমরা রেভিনিউ বলতেছি। পারচেজের জন্য একটা ইন্টারনাল কন্ট্রোল ইমপ্লিমেন্ট করতে পারে, পেরোলের জন্য ইন্টারনাল কন্ট্রোল ইমপ্লিমেন্ট করতে পারে। এরকম বিভিন্ন অংশকে ভাগ করে তারা বিভিন্ন ধরনের ইন্টারনাল কন্ট্রোল ইমপ্লিমেন্ট করতে পারে। সেলস এর ক্ষেত্রে কি হতে পারে? অর্ডার টু ক্যাশ, অর্থাৎ একটা পণ্যের অর্ডার গ্রহণ করা থেকে শুরু করে ডেলিভারি এবং ক্যাশ কালেকশন পর্যন্ত তারা একটা ইন্টারনাল কন্ট্রোল ডিজাইন করতে পারে। বা আমরা যদি লাইভ এক্সাম্পল বলি, এই যে আপনারা ক্লাস করতে আসছেন, নিশ্চয়ই আপনাদের অনেকগুলো কি ফর্মালিটিস ফলো করতে হয়েছে, হয়েছে কিনা, ঠিক কিনা? জি স্যার। আপনাদের জি স্যার। কোনো কোনো একটা, তাই না, অ্যাপ্লাই করতে হয়েছে, আপনাকে রিকোয়ারমেন্টস গুলো ফুলফিল করতে হয়েছে, তারপরে কি আপনি এই ক্লাসে অ্যাটেন্ড করতে পারছেন, ঠিক কিনা? জি স্যার। যাই হোক, আমার বিশ্বাস আপনারা বুঝতে পেরেছেন ইন্টারনাল কন্ট্রোল এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আপনি যখন অডিট করতে যাবেন বা অ্যাসুরেন্স সার্ভিস দিতে যাবেন, তখন ওই প্রতিষ্ঠানের ইন্টারনাল কন্ট্রোল সম্পর্কে আপনার সঠিক ধারণা না থাকলে আপনি এই সার্ভিসটা প্রোভাইড করতে পারবেন না। যাই হোক, এখন তাহলে আমরা একটু দেখি এইখানে যে বললাম দোজ চার্জ উইথ গভর্নেন্স, ম্যানেজমেন্ট বা আদার পার্সোনেল, এদেরকে কি বোঝাচ্ছে। এখানে বলছি, এই যে উপরে আমরা বললাম যে দোজ চার্জ উইথ গভর্নেন্স, ম্যানেজমেন্ট বা আদার পার্সোনেল, এরা কে তাহলে? বলতেছে দ্য পিপল রেসপন্সিবল ফর ওভারসিং দ্য স্ট্র্যাটেজিক ওভারসাইট অফ দ্য এন্টিটি। বলতেছে ওই সমস্ত পিপল যারা রেসপন্সিবল, ওভারসি করবে স্ট্র্যাটেজিক ওভারসাইট অফ দ্য এন্টিটি। This is distinguished from management, which refers to the people responsible conduct of entities. Recording in operation. progress. এখানে বলতেছে দেখেন, দোজ চার্জ উইথ গভর্নেন্স কে কি বলতেছে, যে এদেরকে ডিস্টিংগুইশড করা হয়েছে ম্যানেজমেন্ট থেকে। ম্যানেজমেন্ট বলতে কাদেরকে বোঝাচ্ছে? যারা অ্যাকচুয়ালি ডে টু ডে অপারেশনের সাথে জড়িত থাকবে। তাহলে দুইটা গ্রুপ কিন্তু আলাদা, দোজ চার্জ উইথ গভর্নেন্স এবং ম্যানেজমেন্ট, এইটাকে দুই ভাগে ভাগ করে এখানে বলার চেষ্টা করতেছে যে যে সমস্ত পিপল কি করবে, ওভারসি করবে স্ট্র্যাটেজিক ওভারসাইট অফ দ্য এন্টিটি, তাদেরকে বলতেছে দোজ চার্জ উইথ গভর্নেন্স। আর ম্যানেজমেন্ট কারা? বলতেছে যারা ডে টু ডে অপারেশনের সাথে জড়িত থাকবে। আপনাদের বইয়ের পেজ নাম্বার 81 পেজ সবাই বের করেন, এখানে দেখেন স্পষ্ট বলে দিয়েছে, দিস ইজ ডিস্টিংগুইশড ফ্রম ম্যানেজমেন্ট হুইচ রেফার্স টু দ্য পিপল রেসপন্সিবল ফর কন্ডাক্ট অফ এন্টিটিজ অপারেশন। ইন রিয়েলিটি, those charged with governance and management are often one and the same people, the company directors acting in slightly different roles. বলছে বাট অনেক ক্ষেত্রে দেখা যায় এই দোজ চার্জ উইথ গভর্নেন্স এন্ড ম্যানেজমেন্ট সেম পিপলই। ক্লিয়ার? অনেক ক্ষেত্রে দেখা যায় আর কি। যদিও আমরা ডেফিনেশন অনুযায়ী এই দুইজনকে আলাদা বলার চেষ্টা করতেছি, বাট আপনাদের বইয়ের পেজ নাম্বার 81 বলতেছে ইন রিয়েলিটি, রিয়েলিটিতে কি দেখা যায় যে এই দোজ চার্জ উইথ গভর্নেন্স এবং ম্যানেজমেন্ট এই দুইজনই কি আসলে সেম পিপল আর কি হতে পারে, হয়তোবা তারা ডিফারেন্ট রোল প্লে করতেছে। সো পেজ নাম্বার 81, এই 81-এ এইটুকুন দেওয়া আছে। এরপর আসেন, বলতেছে রিজন ফর ইন্টারনাল কন্ট্রোল। ইন্টারনাল কন্ট্রোলের রিজন গুলো কি কি? আমি কি একটা প্রশ্ন করতে পারি? আচ্ছা, একটু পরে নেই, আমরা একটু এখানে শেষ করি। হ্যাঁ, আপনি বলেন কি কোশ্চেন করতে যাচ্ছেন। জি
স্ট্র্যাটেজিক ওভারসাইট বলতে এখানে কি বুঝছে, এটা আমার কাছে ক্লিয়ার হয়নি। আচ্ছা, আমরা যদি এভাবে চিন্তা করি যে যারা কি কিসে আছে কোনো প্রতিষ্ঠানের ওই সমস্ত ব্যক্তিবর্গকে বোঝাচ্ছে যারা ধরেন প্রতিষ্ঠানের স্ট্র্যাটেজিটা কি করবে বলেন তো, ফিক্স আপ করবে, মিশন বা ভিশনটা ফিক্স আপ করলো, এইটা একটা গ্রুপ অফ পিপল হতে পারে। আর একটা গ্রুপ অফ পিপল যারা কি করবে, এইগুলোকে ইমপ্লিমেন্ট করবে। তো দুইটা গ্রুপ কি এক? যে কোশ্চেন করেছিলেন আপনি কি আছেন সাথে আমার? হ্যাঁ স্যার আছি। জি জি, আপনি বুঝতে পারছেন যে একজন, ধরেন আপনি কোনো একটা এবিসি একটা অর্গানাইজেশন, এই অর্গানাইজেশনের একটা ব্যক্তিবর্গ তারা কি ঠিক করলো, বিভিন্ন স্ট্র্যাটেজি গুলো কি করলো বলেন তো, ফিক্স আপ করলো, অবজেক্টিভ গুলো ফিক্স আপ করলো। ক্লিয়ার? এইটা হলো ওয়ান গ্রুপ অফ পিপল। আর একটা গ্রুপ অফ পিপলদেরকে নিল যারা এইটা কি করবে বলেন তো, ইমপ্লিমেন্ট ইমপ্লিমেন্ট। করবে, যারা হ্যাঁ ডে টু ডে অপারেশনের সাথে জড়িত থাকবে। ক্লিয়ার? তাহলে একজন স্ট্র্যাটেজি ফিক্স করতেছে আর একজন কি করতেছে বলেন তো, ওইটা ইমপ্লিমেন্ট করছে। ইমপ্লিমেন্ট করতেছে, সেইটাকেই বলতেছে এখানে। ক্লিয়ার আপনি? So, sir, Yes, sir. can we consider the decision maker or the budget planner as that people who plan to make all those things? ইয়েস, কাছাকাছি, বাট আমাদের ইন রিয়েলিটিতে আপনাদের বইয়ে বলে দিয়েছে যে ইন রিয়েলিটি যেখানে বলতেছে যে এই দোজ চার্জ উইথ গভর্নেন্স এবং ম্যানেজমেন্ট এরা আসলে সেম পিপলই থাকে আর কি। ক্লিয়ার? বাট ইন ডিফারেন্ট রোল প্লে করে আর কি। ক্লিয়ার? এখানে The same স্পষ্ট people বলে but দিয়েছে playing ধরেন, in two ways. হ্যাঁ রাইট। Okay. এখানে এখানে দেখেন, এখানে বলছে যে কোম্পানির যে ডিরেক্টর, ক্লিয়ার, আপনারা দেখেন না এক্সিকিউটিভ ডিরেক্টর, হ্যাঁ, বা Yes, sir. নন CEO, অপারেশনাল ডিরেক্টর CFO, দেখেন, or রাইট, বিভিন্ন okay. ডিরেক্টর পজিশনে যারা থাকে বা যারা ডে টু ডে অপারেশনের সাথে জড়িত না, তাদেরকে বোঝাচ্ছে, যারা ডে টু ডে অপারেশনের সাথে জড়িত থাকবে না তাদেরকে বোঝাচ্ছে কি বলেন তো, দো চার্জ উইথ গভর্নেন্স। আন্ডারস্ট্যান্ড? আর যারা ডে টু ডে অপারেশনের সাথে সরাসরি জড়িত থাকবে তারাই হলো কি বলেন তো, ম্যানেজমেন্ট। বাট Yes, এখানে sir. আরো ক্লিয়ার করে দিতে যে ইন রিয়েলিটিতে বলতেছে দো চার্জ উইথ গভর্নেন্স এন্ড ম্যানেজমেন্ট আর অফেন ওয়ান এন্ড দা সেম পিপল। এমনি আপনি যদি আমাদের কনটেক্সটে চিন্তা করেন, বিভিন্ন প্রতিষ্ঠানে যেয়ে যদি দেখেন, সেক্ষেত্রে এই দুইজন ব্যক্তি আসলে কি বলেন তো, একই ব্যক্তি দুইটা রোলই প্লে Same করতেছে। same person অর্থাৎ playing in two ways. রাইট, রাইট। তো যে কোশ্চেন করেছিলেন আপনি ক্লিয়ার বুঝতে পেরেছেন? হ্যাঁ স্যার বুঝতে পেরেছি। ওকে, থ্যাংক ইউ। আচ্ছা, এবার আসেন রিজন ফর ইন্টারনাল কন্ট্রোল। ইন্টারনাল কন্ট্রোলের রিজন গুলো কি কি, কেন এই ইন্টারনাল কন্ট্রোল ইমপ্লিমেন্ট করবে। আমাদের যখন রিটেন বেস এক্সাম ছিল, আপনারা আইসিএবির ওয়েবসাইটে গেলে হয়তোবা রিটেন বেস এই কোশ্চেন গুলো পেতে পারেন। তখন প্রায়ই এই রিজন ফর ইন্টারনাল কন্ট্রোল এখান থেকে কোশ্চেন আসতো। আমি আপনাদেরকে রিকোয়েস্ট করব, আপনারা কোশ্চেন কোন কোন চ্যাপ্টার থেকে কেমন আসছে বা আসতে পারে এইটার একটা ধারণা নেওয়ার জন্য আইসিএবির ওয়েবসাইটে আপনাদের যে কোশ্চেন গুলো অ্যাভেলেবেল আছে, রিটেন বেস এক্সামের যে কোশ্চেন গুলো অ্যাভেলেবেল আছে, এই কোশ্চেন গুলো আপনারা একটু দেখেন। দেখলে আপনারা একটা ধারণা পাবেন কোন অংশ থেকে বেশি কোশ্চেন গুলো আসছে। বাট আমি বলতেছি প্রত্যেকটা টপিকসই ইম্পর্টেন্ট, যেহেতু এখন এমসিকিউ কোশ্চেন, এমসিকিউ বেসড কোশ্চেন যে কোনো জায়গা থেকে কোশ্চেন আসতে পারে। তো যাই হোক, রিজন ফর ইন্টারনাল কন্ট্রোল কেন, রিজন কি কি? এক নাম্বার বলছে মিনিমাইজ দা কোম্পানিজ বিজনেস রিস্ক। কোম্পানির যে সমস্ত বিজনেস রিস্ক গুলো আছে এইটা মিনিমাইজ করতে পারে যদি ইন্টারনাল কন্ট্রোল ইমপ্লিমেন্ট করা হয়। এইটা একটা রিজন। এক নাম্বার রিজন বলছে মিনিমাইজ দা কোম্পানিজ বিজনেস রিস্ক। কোম্পানি তার এই অপারেশনটা স্মুথলি অপারেট করার জন্য যে সমস্ত বিজনেস রিস্ক ফেস করতে পারে, যদি আপনি সঠিক ইন্টারনাল কন্ট্রোলস ইমপ্লিমেন্ট করতে পারেন বা ডিজাইন করতে পারেন বা মেইনটেইন করতে পারেন, তাহলে এই রিস্ক গুলো কি করা যেতে পারে, মিনিমাইজ করা যেতে পারে অথবা এলিমিনেট করা যেতে পারে। সেকেন্ড বলছে এনশিওরিং দ্য কন্টিনিউইং ইফেক্টিভ ফাংশনিং অফ দ্য কোম্পানি। অর্থাৎ কোম্পানির যে অপারেশনের কথা আমরা বলতেছিলাম, কোম্পানি যদি প্রপারলি অপারেট করতে না পারে, তার রেভিনিউ জেনারেটিং অ্যাক্টিভিটিস গুলো যদি প্রপারলি অপারেট করতে না পারে, তো এইটা শেষ, তার গোয়িং কনসার্নে কি হতে পারে বলেন তো, প্রবলেম হতে পারে।
হাওয়েভার, সো এই জন্য বলতেছে যদি প্রপার ইন্টারনাল কন্ট্রোল ইমপ্লিমেন্ট করা হয় তাহলে কোম্পানিটা প্রপারলি কি করতে পারবে, ফাংশন করতে পারবে, এবং দো চার্জ উইথ গভর্নেন্স যে অবজেক্টিভ, যে স্ট্র্যাটেজি ফিক্স করেছে, এটা সে কি করতে পারবে, অ্যাচিভ করতে পারবে। থার্ড বলতেছে এনশিওরিং দ্য কোম্পানি কমপ্লায়েন্স উইথ রিলিভেন্ট লজ অ্যান্ড রেগুলেশন। বলতেছে এটা এনশিওর করবে যে কোম্পানির জন্য যে সমস্ত আইন কানুন প্রযোজ্য, লজ অ্যান্ড রেগুলেশন যেগুলো কি হবে, অ্যাপ্লিকেবল হবে, সেগুলো প্রপারলি মেনেই সে কি করতেছে, কোম্পানি পরিচালনা করতেছে। সো এখানে তিনটা রিজনের কথা বলছে। পেজ নাম্বার 81, 81 নাম্বার পেজে বলা আছে আপনাদের, এখানে তিনটা রিজনের কথা বলছে। এক নাম্বার হলো, এখানে আবার কি পয়েন্ট আপনি দাগাইতে পারেন। একটা কথা মনে রাখবেন, একবার যদি আপনি কি পয়েন্ট গুলো আইডেন্টিফাই করতে পারেন এবং সেগুলো যদি প্রপারলি মেমোরাইজ করতে পারেন, দেখবেন এই কি পয়েন্ট গুলোই বারবার আসতেছে। এখানে আপনি কি পয়েন্ট বিজনেস ফিক্সটাকে কি করতে পারেন, আইডেন্টিফাই করতে পারেন, মার্ক করতে পারেন। অর্থাৎ ইন্টারনাল কন্ট্রোল ইমপ্লিমেন্ট করার রিজনের এক নাম্বার যদি আমরা বলি কি পয়েন্ট, সেটাকে বলতেছি বিজনেস রিস্ক। এটা কি করবে, যদি আমরা একটা ইন্টারনাল কন্ট্রোল সঠিকভাবে ডিজাইন করতে পারি বা ইমপ্লিমেন্ট করতে পারি বা মেনটেন করতে পারি, সেক্ষেত্রে কোম্পানি যে সমস্ত বিজনেস রিস্ক গুলো ফেস করবে সেটা মিনিমাইজ করতে পারবে অথবা এলিমিনেট করতে পারবে, নাম্বার ওয়ান। সেকেন্ডটা বলতে ইফেক্টিভ এনশিওরিং দ্য কন্টিনিউইং ইফেক্টিভ ফাংশন অফ দ্য কোম্পানি। ফাংশনটাকে আপনারা এখানে কি করতে পারেন, কি পয়েন্ট হিসেবে নিতে পারেন। সো এখানে বলতেছে যে কোম্পানিটা ইফেক্টিভলি ফাংশন করতেছে কিনা, অর্থাৎ সে প্রপারলি অপারেট করতেছে কিনা, সেইটা এনশিওর করবে কে, যদি আপনি প্রপার ইন্টারনাল কন্ট্রোলস ইমপ্লিমেন্ট করে থাকেন। থার্ড বলতেছে এই অর্গানাইজেশনের জন্য যে সমস্ত লজ এন্ড রেগুলেশন গুলো অ্যাপ্লিকেবল, সেই লজ এন্ড রেগুলেশন গুলো সঠিকভাবে কি করা হচ্ছে, ফলো করা হচ্ছে, যাতে অপারেশনটা স্মুথলি চলে আর কি। ধরেন এই প্রতিষ্ঠানের জন্য আমাদের যে ইনকাম ট্যাক্স অ্যাক্ট 2023 আসছে, এর রিকোয়ারমেন্টস গুলো যদি এবিসি একটা অর্গানাইজেশনের জন্য প্রযোজ্য, সে যদি ফলো না করে, তাহলে আমাদের যে গভর্নমেন্ট আছে, যে দায়িত্বে আছে, হ্যাঁ, গভর্নমেন্ট এজেন্সি, ধরেন এনবিআর, সে এরপর কি করতে পারে, পেনাল্টি ইম্পোজ করতে পারে না, Sure, sir. তার 100%. অর্গানাইজেশনের অপারেশনটা সিজ করতে পারে না, বিভিন্ন, পারে কিনা। Yes, জি sir. স্যার, জি সো স্যার। Yes, sir. বলছে যদি একটা প্রপার ইন্টারনাল কন্ট্রোলস ইমপ্লিমেন্ট করতে পারে, তাহলে ওই প্রতিষ্ঠানের উপর যে সমস্ত আইন কানুন অ্যাপ্লিকেবল সেটা সঠিকভাবে মানতেছে কিনা, এইটা এনশিওর করা সম্ভব হবে। সো এখানে মোট কয়টা রিজনের কথা বলেছে আপনাদের বইয়ের পেজ নাম্বার 81-এ? তিনটা তিনটা রিজনের স্যার। কথা বলেছে, রাইট। এক নাম্বার হলো বিজনেস রিস্ক, একটা বিজনেস রিস্ককে এলিমিনেট করতে পারবে বা মিনিমাইজ করতে পারবে। সেকেন্ডটা হলো অপারেশন, অর্থাৎ ফাংশন, প্রপারলি এটা অপারেট করতে পারবে, এটা এনশিওর করবে। থার্ড হলো লজ অ্যান্ড রেগুলেশন, এই প্রতিষ্ঠানের উপর যে সমস্ত আইন কানুন প্রযোজ্য, অ্যাপ্লিকেবল লজ অ্যান্ড রেগুলেশন আছে, সেটা সে প্রপারলি কি করতেছে কিনা, সে ফলো করতেছে কি না, এইটাকে বলতেছে রিজনস ফর ইন্টারনাল কন্ট্রোলস। সো এখান থেকে কিন্তু কোশ্চেন আসতে পারে। ধরেন এমসিকিউ আসলো, বললো নিচের কোনটা ইন্টারনাল কন্ট্রোল ইমপ্লিমেন্টেশন করার জন্য একটা বড় ভূমিকা পালন করতে পারে। এক নম্বরে বললো মিনিমাইজিং কোম্পানিজ বিজনেস রিস্ক, বি নাম্বারে বললো ইফেক্টিভ ফাংশনিং অফ দ্য কোম্পানি, সি নাম্বারে বললো কমপ্লায়েন্স উইথ রিলিভেন্ট লজ এন্ড রেগুলেশন, ডি নাম্বারে বললো অ্যাবাভ অল, ই নাম্বারে বললো নান অফ দ্য অ্যাবাভ। কোনটা হবে আনসার? Above all, sir. অ্যাবাভ, অ্যাবাভ অল। সো এই যে যে আপনি সঠিকভাবে বুঝলেন, পড়লেন, এই কারণে আপনি আনসার দিতে পারতেছেন। সো আমি রিকোয়েস্ট করব আপনারা এইভাবেই পড়ার চেষ্টা করবেন প্রত্যেকটা টপিকস। আর আমি যেহেতু বলেছি ক্লাসের শুরুতে প্রত্যেকটা টপিকস আমি পড়াবো ইন ডিটেলস, আমি ঠিক এইভাবেই পড়াবো, সেটার জন্য যত সময় লাগে, যতগুলো ক্লাস লাগে। থ্যাংক ইউ স্যার। Sir, just a short question.
Can we make responsible the internal control authority for the failure of continuing effective functioning of the company? পারপাসটা আপনাকে আগে বুঝতে হবে, কোন পারপাজে, বুঝতে পারছেন? সো পারপাস যদি আপনার হয় যে প্রতিষ্ঠান সঠিকভাবে অপারেট করার জন্য আমার এই এই ইন্টারনাল কন্ট্রোলগুলো ইমপ্লিমেন্ট করা প্রয়োজন, তাহলে আপনি এটা করতে পারবেন, কোনো সমস্যা হবে না। As they are playing important role for the effective functioning of the company, so that's why I'm asking for that. থ্যাংক ইউ, আই আন্ডারস্টুড। আচ্ছা, এখন আপনাদের কাছে কোশ্চেন, আমি যে এইভাবে আগাচ্ছি ইন ডিটেলস, এটা কি ঠিক হবে কি হবে না? The best আমি way, কি sir. ডিটেলস পড়াবো? Please continue, sir. Yes, sir. The best. Please continue. This way is good, Continue, sir. really good. This is the best way. ওকে, সো আপনারা দেখেন পেজ নাম্বার 82 নাম্বার পেজে এই রিজন ফর ইন্টারনাল কন্ট্রোল আছে। আমি রিজন গুলো পড়ালাম, এখানে 3টা রিজনের কথা বলা আছে। এখানে দেখেন একটা এক্সাম্পল দেয়া আছে, ফেয়ার ফুড কোম্পানি, ঠিক তার নিচে। সবাই একটু পেজ নাম্বার 82 বের করেন, একটা ওয়ার্ক এক্সাম্পল দেয়া আছে। এক্সাম্পল থেকেও কোশ্চেন আসতে পারে, সো এক্সাম্পলটাও কি করা যাবে না, ইগনোর করা যাবে না। রিজনটা কি বলছে, ফেয়ার ফুড কোম্পানির রিজনটা কি? সরি, আমি আগে এক্সাম্পলটা পড়ি তারপরে বলি। এটা পেজ নাম্বার 82, ওয়ার্ক এক্সাম্পল, ফেয়ার ফুড কোম্পানি। দেখেন বলতেছে ফেয়ার ফুড কোম্পানি ইজ এ ফুড ম্যানুফ্যাকচারার। বলছে ফেয়ার ফুড কোম্পানিটা কি, একটা ফুড ম্যানুফ্যাকচারার, অর্থাৎ ফেয়ার ফুড একটা কোম্পানির নাম, বলছে এর কাজটা হলো ফুড ম্যানুফ্যাকচারিং করবে এবং সাপ্লাই দিবে। It is subject to a great number of health and safety regulations. বলছে যদি সে এই কাজটা করতে চায়, এভাবে সে অপারেট করতে চায়, তাহলে তাকে কি করতে হবে? বিভিন্ন হেলথ অ্যান্ড সেফটি রেগুলেশন গুলো মেনটেন করে চলতে হবে। And therefore must have significant internal controls surrounding the food preparation areas. যেহেতু তাকে যদি স্মুথলি অপারেট করতে হয়, তার জন্য যে সমস্ত অ্যাপ্লিকেবল লজ অ্যান্ড রেগুলেশন আছে, এখানে একটার কথা বলছে হেলথ অ্যান্ড সেফটি রেগুলেশন, এটা তাকে প্রপারলি ফলো করতে হবে এবং সেইটা করার জন্য তাকে এমন একটা ইন্টারনাল কন্ট্রোল ইমপ্লিমেন্ট করতে হবে যেখানে এই ফুডটা প্রিপেয়ার করা হচ্ছে সেইখানে এই গাইডলাইন অনুসারে যাবতীয় প্রিপারেশনটা তারা নিয়েছে। এখানে বলছে therefore must have significant internal controls surrounding the food preparation areas. If these controls were seriously breached, বলছে যদি এইটা সিরিয়াসলি ব্রিচ করে, ফেয়ার ফুড কোম্পানি would be forced to cease operation. যদি সেই হেলথ অ্যান্ড সেফটি রেগুলেশনের কোনো একটা ভায়োলেট করে, তাহলে তাকে ফোর্সলি কি করা হবে? সিজ করা হবে তার অপারেশন, অর্থাৎ এটা বন্ধ করে দেওয়া হবে। The primary objective of each internal control might focus on a particular operation. এখানে বলতেছে যে একেবারে প্রাইমারি অবজেক্টিভ একটা ইন্টারনাল কন্ট্রোলের বলতেছে কি, ফোকাস অন এ পার্টিকুলার অপারেশন, কোন একটা নির্দিষ্ট অপারেশনকে কেন্দ্র করেই একটা ইন্টারনাল কন্ট্রোল হতে পারে। একটু আগেই আমি এক্সাম্পল বলতেছিলাম, রেভিনিউ এর ক্ষেত্রে একটা ইন্টারনাল কন্ট্রোল ইমপ্লিমেন্ট করতে পারে, পারচেজ বা প্রকিউরমেন্টের ক্ষেত্রে একটা ইন্টারনাল কন্ট্রোল ইমপ্লিমেন্ট করতে পারে, পেরোলের ক্ষেত্রে একটা ইন্টারনাল কন্ট্রোলস ইমপ্লিমেন্ট করতে পারে। যাই হোক, ফর এক্সাম্পল দ্যাট all personnel must wear protective clothing when operating machinery. However, the ultimate objective is to ensure the operation of the company continues. বলছে যে সেই ক্ষেত্রে বলছে একটা এক্সাম্পল দিয়েছে যে কি ধরনের রেগুলেশন তাকে ফেস করতে হতে পারে। একটা রেগুলেশন হলো যে ফুড প্রিপারেশন এরিয়া থাকবে সেইখানে অবশ্যই সবাইকে প্রোটেক্টিভ ক্লথ পরতে হবে, আদারওয়াইজ কেউই ফুড প্রিপেয়ার করতে যেতে পারবে না। If the protective cloth wasn't on and the hair or other items such as jewelry from staff fell into the food, the company might be forced to stop operation. বলছে যদি কেউ এই প্রোটেক্টিভ ক্লথ না পরে, সেক্ষেত্রে কি হতে পারে, তার জুয়েলারি বা অন্য কিছু কি করতে পারে, এই ফুডের ভেতর পড়তে পারে,
এবং সেইটার কারণে ওই প্রতিষ্ঠানের অপারেশনটা সিজ করতে পারে। সো দেখেন এখানে ছোট্ট একটা এক্সাম্পল দিয়েছে, বাট আমাদেরকে বোঝানোর চেষ্টা করেছে একটা ইন্টারনাল কন্ট্রোলের ইম্পর্টেন্সটা। ফেয়ার ফুড একটা ছোট্ট কোম্পানি হোক, সে কি করে, সে ফুড ম্যানুফ্যাকচার করে এবং এই ম্যানুফ্যাকচার করতে গেলে তাকে অবশ্যই হেলথ অ্যান্ড সেফটি রেগুলেশন মেনে চলতে হবে। সো তাকে কি করতে হবে, স্ট্রং ইন্টারনাল কন্ট্রোলস ইমপ্লিমেন্ট করতে হবে। যে এরিয়াতে ফুডটা প্রিপেয়ার হচ্ছে সেই এরিয়াতে যে সমস্ত লজ অ্যান্ড রেগুলেশন ফলো করা দরকার সেগুলো ফলো করেই তাকে ফুড প্রিপেয়ার করতে হবে, তা না হলে তার অপারেশনটা সিজ করতে পারে। এবং ছোট্ট একটা এক্সাম্পল দিয়েছে যে একটা রিকোয়ারমেন্টস হলো প্রোটেক্টিভ ক্লথ তাকে পড়তে হবে, যদি না পড়ে সেক্ষেত্রে কি হতে পারে, জুয়েলারি বা আদার থিংস এখানে পড়তে পারে, যার কারণে তার অপারেশনটা সিজ করতে পারে। সো যাই হোক, আমি কিন্তু এক্সাম্পলটাও আপনাদেরকে পড়ালাম, আপনারা কেউই কিন্তু কোনো এক্সাম্পল ইগনোর করে যাবেন না, এখান থেকে কোশ্চেন আসতে পারে। এখন আসেন লিমিটেশন অফ ইন্টারনাল কন্ট্রোলস। ইন্টারনাল কন্ট্রোলস এর লিমিটেশন কি কি? আমরা তো এতক্ষণ পড়লাম ইন্টারনাল কন্ট্রোলের ডেফিনিশন পড়লাম, দো চার্জ উইথ গভর্নেন্স এন্ড ম্যানেজমেন্ট, এই ডেফিনিশনটা পড়লাম। এরপর পড়লাম কি, রিজন ফর ইন্টারনাল কন্ট্রোল, এরপর একটা এক্সাম্পল আছে সেই এক্সাম্পলটা পড়ার চেষ্টা করলাম। এখন আমরা দেখব ইন্টারনাল কন্ট্রোলের লিমিটেশন গুলো কি কি। একটা প্রতিষ্ঠান ইন্টারনাল কন্ট্রোল যদি ইমপ্লিমেন্ট করতে চায় সেক্ষেত্রে সে কি ধরনের লিমিটেশন গুলো ফেস করতে পারে। নাম্বার ওয়ান, এক নাম্বারেই বলতেছে হিউম্যান এলিমেন্ট হলো ইন্টারনাল কন্ট্রোলের প্রথম লিমিটেশন। কেন হিউম্যান এলিমেন্ট ইন্টারনাল কন্ট্রোলস এর একটা লিমিটেশন? আপনাদের বইয়ের পেজ নাম্বার 82 সবাই বের করবেন, এখানে খুব সুন্দরভাবে বলা আছে কেন হিউম্যান এলিমেন্ট ইন্টারনাল কন্ট্রোলের একটা লিমিটেশন। বলতেছে কি, যে কন্ট্রোলস আর নট নেসেসারিলি ফুল প্রুফ। If a human being makes a mistake implementing a control, then that control might be ineffective. বলছে ইন্টারনাল কন্ট্রোল তো ডিজাইন করতেছে বা মেইনটেইন করতেছে বা ইমপ্লিমেন্ট করতেছে ওই প্রতিষ্ঠানের দোজ চার্জ উইথ গভর্নেন্স, বাট এটা ইমপ্লিমেন্টেশনের দায়িত্বে থাকবে কারা? যারা ডে টু ডে অপারেশনের সাথে জড়িত, যাদেরকে আমরা ম্যানেজমেন্ট বলতেছি। সো এই পিপল যাদেরকে বলতেছি, যারা এই ডে টু ডে অপারেশনের সাথে জড়িত থাকবে, তারা যদি কোনো ধরনের এই ইমপ্লিমেন্ট করতে মিস্টেক করে তাহলে পূর্ণাঙ্গ ইন্টারনাল কন্ট্রোলটাই কি হবে, ইনইফেক্টিভ হয়ে যাবে। এই জন্য বলতেছে হিউম্যান এলিমেন্টটাই একটা কি বলেন তো, লিমিটেশন ফর ইন্টারনাল কন্ট্রোলস। Another প্রবলেমের কথা বলেছে, for companies associated with the human element of controls is that the intention of people using them. পিপলের ইন্টেনশনটার কথাও এখানে বলেছে, যে সে কোন ইন্টেনশন নিয়ে ইন্টারনাল কন্ট্রোলসটা ইমপ্লিমেন্ট করতেছে। তাকে অবশ্যই এটার গুরুত্ব বুঝতে হবে, তার উপর অর্পিত দায়িত্ব সঠিকভাবে তাকে পালন করতে হবে, যাতে এটা প্রপারলি কি হয়, ইমপ্লিমেন্ট হয় বা প্রতিষ্ঠানের অবজেক্টিভ ফুলফিল হয়। If the people do not understand the importance or relevance of the control, they may be less inclined to adhere to it, যেটা আমি বলতেছিলাম। যাই হোক, এখানে একটা এক্সাম্পল বলছে, such as keeping your computer password secret rely on the integrity of the people being asked to implement them. এখানে একটা ছোট্ট এক্সাম্পল বলেছে যে আপনার পাসওয়ার্ড গুলো আপনাকে সিক্রেট রাখতে হবে। এটা আপনার মাপদণ্ড কি, আপনি আপনার ইন্টিগ্রিটিটা বজায় রাখবেন। সো যদি কেউ এটা সিক্রেট না রাখে তাহলে প্রতিষ্ঠানের যে ইন্টারনাল কন্ট্রোলসটা ইমপ্লিমেন্ট করেছে সেটা আসলে ইফেক্টিভলি অপারেট করবে না, সেটা বোঝানোর চেষ্টা করেছে। তো এই জন্য বলতেছে হিউম্যান এলিমেন্ট আমাদের জন্য লিমিটেশন। এখানে কতগুলো কারণ দেখাইছে। এক নাম্বার বলতেছে যে অপারেশনের সাথে জড়িত আছে বা যিনি এটা ইমপ্লিমেন্ট করবে, তিনি যদি কোনোভাবে মিস্টেক করেন তাহলে ফুল ইন্টারনাল কন্ট্রোলসটাই কি হয়ে যাবে, ইনইফেক্টিভ হয়ে যেতে পারে। সেকেন্ডটা বলছে যদি উনি এটার গুরুত্ব না বোঝেন তাহলে এটা সঠিকভাবে ইমপ্লিমেন্ট করতে নাও পারতে পারেন।
থার্ড একটা এক্সাম্পল দিয়ে বলছে যে সিক্রেট, অর্থাৎ পাসওয়ার্ড সিক্রেটের কথা বলছে, অর্থাৎ ইন্টিগ্রিটি। আমাদের যে হিউম্যান ক্যাপিটাল আছে, হিউম্যান এলিমেন্ট আছে, এদের ইন্টিগ্রিটি, ইথিক্যাল পয়েন্ট অফ ভিউ যদি সাউন্ড না হয়, তাহলে ইন্টারনাল কন্ট্রোলস প্রপারলি ইমপ্লিমেন্ট নাও হতে পারে। সেকেন্ডটা বলছে কলিউশন। বলছে স্টাফ মেম্বার মে ওয়ান্ট টু ওভাররাইড অর অ্যাভয়েড কন্ট্রোলস ইন অর্ডার টু ডিফ্রড দ্য কোম্পানি। কলিউশন কখন হবে? বলছে কলিউশন তখনই যখন আমরা যদি এইভাবে বোঝার চেষ্টা করি যে একটা প্রতিষ্ঠানে কোনো একটা ডিপার্টমেন্টে তিনজন ব্যক্তি বা চারজন ব্যক্তি দায়িত্বপ্রাপ্ত আছে, তারা যদি সবাই মিলে কি করে, কোনো ধরনের ফ্রড করে, তাহলে ইন্টারনাল কন্ট্রোল আসলে ইফেক্টিভ থাকবে না। আরেকটা বলছে যদি কোনোভাবে অ্যাভয়েড করার চেষ্টা করে অথবা ওভাররাইড করার চেষ্টা করে, সেক্ষেত্রেও ইন্টারনাল কন্ট্রোলটা ইফেক্টিভলি অপারেট করবে না, প্রতিষ্ঠানের অবজেক্টিভ ফুলফিল হবে না। থার্ড বলছে আনইউজুয়াল ট্রানজেকশনস। এখানে আনইউজুয়াল ট্রানজেকশন বলতে কি বোঝাচ্ছে? বলতেছে যে ফাইনালি এ লিমিটেশন অফ ইন্টারনাল কন্ট্রোলস ইজ দ্যাট দে আর জেনারেলি ডিজাইন টু ডিল উইথ হোয়াট নর্মালি অর রুটিনলি হ্যাপেন্স ইন এ বিজনেস। একটা প্রতিষ্ঠানের যে ইন্টারনাল কন্ট্রোলসটা ইমপ্লিমেন্ট করে, এইটা সাধারণত ওই প্রতিষ্ঠানের যে নর্মাল ট্রানজেকশন গুলো হচ্ছে বা যে রুটিন ট্রানজেকশনটা হচ্ছে, এইটার উপর বেস করে করা হয়ে থাকে। যদি কোনো আনইউজুয়াল ট্রানজেকশন ঘটে বা আনইউজুয়াল ট্রানজেকশন হয়, সেক্ষেত্রে এই ইন্টারনাল কন্ট্রোল এটা ডিটেক্ট করতে নাও পারে, বা এই ক্ষেত্রে ইন্টারনাল কন্ট্রোলটা ইনইফেক্টিভ হতে পারে। সো এই জন্য বলছে আনইউজুয়াল কোনো ট্রানজেকশন যদি হয়, সেটাও ইন্টারনাল কন্ট্রোলস এর একটা লিমিটেশন, কারণ একটা প্রতিষ্ঠানের ইন্টারনাল কন্ট্রোলটা ডিজাইনই করা হচ্ছে তার রুটিন ওয়ার্ক বা নর্মাল কিসের উপর, ট্রানজেকশনকে কনসিডার করে। ওকে, তাহলে দেখেন আমাদের বইয়ে পেজ নাম্বার 82, এখানে ইন্টারনাল কন্ট্রোলের যে লিমিটেশনের কথা বলেছে, এখানে তিনটা লিমিটেশনের কথা বলেছে। এক নাম্বার বলেছে হিউম্যান এলিমেন্ট, দুই নাম্বার বলেছে কলিউশন, আর তিন নাম্বার বলেছে আমাদের আনইউজুয়াল ট্রানজেকশনস। সো এটা আপনাদেরকে মেমোরাইজ করতে হবে। বলতে পারে যে হিউম্যান এলিমেন্ট কি ইন্টারনাল কন্ট্রোলের একটা লিমিটেশন কিনা, ইয়েস অর নো? কি মনে হয় আপনাদের? Yes. Yes, sir. It is a Yes. Yes, sir. It is a limitation. Internal limitation, control. sir, for internal control. ওকে, সবাই একটু পেজ নাম্বার 83 বের করেন। বের করেছেন? Yes, sir. Yes, Open sir. করেছি। Yes, sir. ওকে, এখানে দেখেন একটা এক্সাম্পল দেওয়া আছে লার্জ কোম্পানি অ্যান্ড স্মল কোম্পানি, এইটার উপর। আমি এই এক্সাম্পলটা একটু পড়াই দিব আপনাদের। কি বলছে দেখেন, লার্জ কোম্পানি ইজ এ লার্জ কোম্পানি উইথ সফিস্টিকেটেড কন্ট্রোল সিস্টেমস। বলছে
একটা লার্জ কোম্পানির কথা এখানে বলেছে, সেটাকে বলছে যে এ লার্জ কোম্পানি উইথ সফিস্টিকেটেড ইন্টারনাল কন্ট্রোলস, তাদের খুব স্ট্রং একটা ইন্টারনাল কন্ট্রোলের কথা বলতেছে। ইন রেসপেক্ট অফ পারচেজ অর্ডারিং অ্যান অর্ডার ইজ রেজড বাই এ মেম্বার অফ পারচেজ টিম। বলছে পারচেজ অর্ডারিং এর ক্ষেত্রে অ্যান অর্ডার ইজ রেজড বাই এ মেম্বার অফ দ্য পারচেজ টিম, পারচেজ টিমের কোনো একজন মেম্বার সে কি করবে, এই পারচেজ অর্ডারটা রেইজ করবে। হু অল হ্যাভ preset limits of the price they are allowed to order up to on the basis of a requisition note from the relevant department signed by the department manager। বলতেছে পারচেজ ডিপার্টমেন্টের কোনো একজন ব্যক্তি কি করবে, পারচেজ অর্ডারটা রেইজ করবে কিসের উপর ভিত্তি করে, বলতেছে ইউজার যে, অর্থাৎ রিকুইজিশনের উপর ভিত্তি করে। অর্থাৎ যে ইউজার বা যে ইউজার ডিপার্টমেন্ট, সেই ইউজারের কি করতে হবে, তার একটা রিকুইজিশন রেইজ করতে হবে, এবং এই রিকুইজিশনটার কথা বলছে সাইন্ড বাই দা ডিপার্টমেন্ট ম্যানেজার। ওই ডিপার্টমেন্ট ম্যানেজার এটা কি করবে বলেন তো, সাইন করবে। তাহলে কি হলো, কয়জন ব্যক্তি এখানে ইনভলভ দেখেন, এখনই তিনজন ব্যক্তি। অর্থাৎ যার পণ্যটা প্রয়োজন বা যে ক্রয় করবে তিনি রিকুইজিশন দিবেন, তার যে ডিপার্টমেন্ট ম্যানেজার সে সেইটা কি করবে, অ্যাপ্রুভ করবে। তো অ্যাপ্রুভ করার পর এই রিকুইজিশনটা আসবে হলো পারচেজ ডিপার্টমেন্টে। পারচেজ ডিপার্টমেন্টের কোনো একজন একটা অর্ডার রেইজ করবে বেসড অন কিসের উপর, এই রিকুইজিশনের উপর। ইফ দ্য অর্ডার ইজ ওকে বিফোর দ্য অর্ডার ইজ ডিসপ্যাচ টু অ্যাপ্রুভড সাপ্লায়ার, বলতেছে এইটা আবার ডিসপ্যাচ করতে হবে অ্যাপ্রুভড সাপ্লায়ারকে। অর্থাৎ ওই প্রতিষ্ঠানের একটা অ্যাপ্রুভড সাপ্লায়ার লিস্ট আছে, সেই লিস্টের ভেতর থেকে সাপ্লায়ার সিলেক্ট করে তাকেই কি করতে হবে, এই অর্ডারটা প্লেস করতে হবে। দ্য পারচেজ ম্যানেজার অ্যাপ্রুভস দ্য অর্ডার, তাহলে এখন বলতেছে পারচেজ ম্যানেজার এখন এইটা অ্যাপ্রুভ করবে। তাহলে পারচেজ ডিপার্টমেন্টের কেউ একজন অর্ডারটা রেইজ করলো এবং পারচেজ ম্যানেজার কি করলো, সেটাকে অ্যাপ্রুভ অ্যাপ্রুভ করেছেন করলো। স্যার। ইফ দ্য অর্ডার ইজ ইন এক্সেস অফ 30 মিলিয়ন, বলতেছে অর্ডারটা যদি 30 মিলিয়নের উপরে যায়, দ্য পারচেজিং ডিরেক্টর অ্যাপ্রুভস দ্য অর্ডার। বলছে 30 মিলিয়নের নিচে হলে পারচেজ ম্যানেজার অ্যাপ্রুভ করতে পারবে, বাট যদি 30 মিলিয়নের উপরে হয় সেক্ষেত্রে পারচেজ ডিরেক্টর এটা অ্যাপ্রুভ করবে। তাহলে দেখেন, এই একটা লার্জ কোম্পানি বললো তার একটা সফিস্টিকেটেড ইন্টারনাল কন্ট্রোল আছে, এই ইন্টারনাল কন্ট্রোলে কতগুলো ব্যক্তি জড়িত, একাধিক ব্যক্তি। প্রথমে যদি আমরা এভাবে চিন্তা করি ইউজার ডিপার্টমেন্টের কথা, অর্থাৎ যার প্রয়োজন সে একটা রিকুইজিশন রেডি করবে এবং তার এই রিকুইজিশনটা ওই ডিপার্টমেন্টের ম্যানেজার অ্যাপ্রুভ করবে। তাহলে এখানে দেখেন দুইজন ব্যক্তি। থার্ড, এইটা তখন আসবে পারচেজ ডিপার্টমেন্টে, পারচেজ ডিপার্টমেন্টের কেউ একজন এইটাকে কি করবে, একটা অর্ডার রেইজ করবে এর উপর বেস করে, তিনজন হলো। এরপরে এইটা ওই পারচেজ ডিপার্টমেন্টের যে ম্যানেজার আছে তিনি এটা অ্যাপ্রুভ করবেন, চারজন। যদি এটা 30 মিলিয়নের উপরে হয় তাহলে যে পারচেজ ডিরেক্টর আছে তখন তিনি এটা অ্যাপ্রুভ করবেন। তাহলে মোট হলো পাঁচজন। অর্থাৎ এই একটা ইন্টারনাল কন্ট্রোলের সাথে পাঁচজন ব্যক্তি জড়িত, একাধিক ব্যক্তি জড়িত। স্যার আবার একটু এরপর বলবেন বলতেছে দেখেন, পাঁচজন কারা কারা? প্রথমে হচ্ছে ইউজার ডিপার্টমেন্ট, তারপরে হচ্ছে ম্যানেজমেন্ট ডিপার্টমেন্ট, তারপরে 3 নাম্বারটা কি বলেছেন স্যার? প্রথমে বলছে আপনার ইউজার ডিপার্টমেন্ট, অর্থাৎ যে ইউজ করবে সেখানে দুইজনের কথা বলছে, একজন রিকুইজিশন রেইজ করবে আর একজন ওই ডিপার্টমেন্টের ম্যানেজার এটা কি করবে বলেন তো, অ্যাপ্রুভ করবে। 9, জি আপনি স্যার। শুনতে পাচ্ছেন, জি স্যার। এই হলো দুইজন। এইটা অ্যাপ্রুভ করার পর এটা চলে আসবে পারচেজ ডিপার্টমেন্টে। পারচেজ ডিপার্টমেন্টের কেউ একজন এই রিকুইজিশনের উপর ভিত্তি করে অর্ডারটা রেইজ করবে, এই হলো তিনজন। এই অর্ডারটা রেইজ করার পর এটা যাবে পারচেজ ম্যানেজারের কাছে, তিনি এটা অ্যাপ্রুভ করবেন, এ হলো চারজন। যদি এটা 30 মিলিয়নের উপর হয় পারচেজটা, তখন যাইতে হবে পারচেজ ডিরেক্টরের কাছে, তাহলে এই হলো পাঁচজন।
জি স্যার, ক্লিয়ার? থ্যাংক ইউ স্যার। জি স্যার। ওকে, তাহলে দেখেন এই ছোট্ট একটা এক্সাম্পলের মাধ্যমে আপনাকে কত সুন্দরভাবে বোঝানোর চেষ্টা করছে তারা। এরপর বলতেছে দেখেন, স্মল কোম্পানি ইজ এ স্মল কোম্পানি উইথ লিমিটেড কন্ট্রোল সিস্টেম। স্মল কোম্পানির কথা বলছে, স্মল কোম্পানি খুবই একটা ছোট কোম্পানি। স্মল কোম্পানি ইজ এ স্মল কোম্পানি উইথ লিমিটেড কন্ট্রোল সিস্টেম, তাদের কন্ট্রোল সিস্টেমটা খুবই লিমিটেড। When the stores manager needs the store replacing, he rings the approved supplier and orders the goods. বলছে যখন স্টোর ম্যানেজার নিডস দ্য স্টোরস রিপ্লেসিং, হি রিংস দ্য অ্যাপ্রুভড সাপ্লায়ার এন্ড অর্ডারস দ্য গুডস। যখন প্রয়োজন সে কি করে, সাপ্লায়ারকে ফোন দেয় এবং সাপ্লায়ার কি করে, পণ্য দিয়ে যায়। দি অ্যানুয়াল কস্ট অফ পারচেজ ইজ 7 মিলিয়ন। এখানে বলতেছে তার অ্যানুয়াল কস্ট হলো 7 মিলিয়ন। যাই হোক, স্মল কোম্পানির ক্ষেত্রে বলতেছে একজন ব্যক্তি সবকিছু করে, যেখানে লার্জ কোম্পানি 5জন ব্যক্তি করতেছে। ইউ ক্যান সি দ্যাট ইন দ্য সেকেন্ড সিনারিও দেয়ার আর ফার ফিউয়ার পিপল, ইনডিড জাস্ট ওয়ান, কম্পেয়ার্ড উইথ এ মিনিমাম অফ 4 এট এ লার্জ কোম্পানি। বলছে যে আপনি দেখতে পাবেন যে স্মল কোম্পানিতে খুব একজন, ভেরি ফিয়ার আর ফার ফিউয়ার পিপল, ইনডিড জাস্ট ওয়ান, একজন, কম্পেয়ার্ড উইথ এ মিনিমাম অফ 4 এট লার্জ কোম্পানি, লার্জ কোম্পানিতে যেখানে মিনিমাম 4জন ইনভলভড ইন দ্য ট্রানজেকশনস। ইফ ওয়ান অফ দ্য পিপল এট লার্জ কোম্পানি মেড এ মিস্টেক উইথ দ্য অর্ডার, বলছে ইফ ওয়ান অফ দ্য পিপল এট লার্জ কোম্পানি মেড এ মিস্টেক উইথ দ্য অর্ডার, যদি লার্জ কোম্পানির কেউ একজন এই অর্ডার দিতে মিস্টেক করে, দেন অ্যানাদার মেম্বার অফ দ্য টিম মাইট পিক ইট আপ, অন্য একজন শেষ কি করবে, এই ভুলটা ধরতে পারবে আর কি, এরকম কিছু বলছে। ইফ দ্য স্টোর ম্যানেজার মেক্স এ মিস্টেক অ্যাট এ স্মল কোম্পানি, দেয়ার ইজ নট অ্যানাদার টিম মেম্বার টু কারেক্ট দ্য মিস্টেক। স্মল কোম্পানির ক্ষেত্রে বলতেছে যদি ওই একই ব্যক্তি কোনো ভুল করে, তাহলে অন্য কেউ নাই এটা ঠিক করে দেওয়ার। Small company has a control in that it uses an approved supplier who might query an unusual order, but the internal control is relating to purchasing is weak due to lack of staff members. বলছে যদিও এখানে একটা কন্ট্রোল আছে যে সেটা অ্যাপ্রুভড সাপ্লায়ারকে অর্ডার দিতে হবে, সেক্ষেত্রে যদি কোনো ধরনের মিসম্যাচ হয় সাপ্লায়ার অথবা তাকে যোগাযোগ করতে পারে, বাট এখানে তারপরও বলছে এটা উইক ডিউ টু ল্যাক অফ স্টাফ মেম্বার, একজন ব্যক্তি, একাধিক ব্যক্তি না থাকার কারণে এটাকে বলতেছে একটা লিমিটেশন। Bear in mind also that although the sums of money discussed in two scenarios are very different, the materiality of those sums to the business themselves might be comparable. A mistake in 30,000 order may not seem as important as a mistake of 30 million order, but it might be enough to put small company into financial difficulties. বাট পরে যাই বলতেছে যে দেখেন যে দুইটা কোম্পানির ক্ষেত্রে মিস্টেক কিন্তু সমান ওয়েট ক্যারি করবে না। বলছে 30,000 টাকা লার্জ কোম্পানির জন্য হয়তোবা তেমন ক্ষতির কারণ নাও হতে পারে, বাট স্মল কোম্পানির ক্ষেত্রে তাকে কি করতে পারে, ফাইন্যান্সিয়াল ডিফিকাল্টিজে ফেলে দিতে পারে। সো আপনারা এক্সাম্পলটা বুঝতে পেরেছেন, এখানে লার্জ কোম্পানির একটা এক্সাম্পল দিয়েছে আর স্মল কোম্পানি, দুইটার সাথে কম্পেয়ার করেছে আর কি। হ্যাঁ, কি স্যার, ইম্পর্টেন্সটা এখানে ডিপেন্ডিং অন বুঝিয়েছে। কোম্পানির সাইজ আপনার ম্যাটেরিয়ালিটিটা ভ্যারি করছে। রাইট, অ্যাবসলিউটলি রাইট। Sir, are internal controls is mandatory for any kind of company? দেখেন ইন্টারনাল কন্ট্রোল তো কেউ ম্যান্ডেটরি বলেনি এখানে, ইন্টারনাল কন্ট্রোল প্রয়োজন কিনা আগে ওই প্রতিষ্ঠানের যারা চার্জ উইথ গভর্নেন্স, আমি যদি সোজাসুজি বলি, যদি কোনো প্রতিষ্ঠানের মালিক যদি জানতে চায় তার প্রতিষ্ঠানটা সঠিকভাবে পরিচালিত হচ্ছে কিনা, পরিচালনা
করার জন্য যারা আছে তারা সঠিকভাবে তার বিজনেস অ্যাক্টিভিটি গুলো করতেছে কিনা সেটা জানার জন্য তো একটা ইন্টারনাল কন্ট্রোল ইমপ্লিমেন্ট করা প্রয়োজন। এটা নিডটা অ্যাসেস করতে হবে ওই প্রতিষ্ঠানের দোজ চার্জ উইথ গভর্নেন্স এন্ড ম্যানেজমেন্টকে। ক্লিয়ার? এখানে ম্যান্ডেটরি কথাটা সঠিক হবে কিনা আমি জানি না। সঠিক আমি মনে করি এটা ডিপেন্ড করবে অর্গানাইজেশন টু অর্গানাইজেশন এবং নিড এর উপর ভিত্তি করে। ক্লিয়ার? এটা সম্পূর্ণ ম্যানেজমেন্টের উপর নির্ভরশীল, ম্যানেজমেন্টের ডিসিশন। তারা ইন্টারনাল কন্ট্রোল কোনটা কোনটা তাদের প্রয়োজন, কোনটা তারা ইমপ্লিমেন্ট করবে, কোনটা করবে না। ক্লিয়ার আপনি? Clear, sir. থ্যাংক ইউ। স্যার ওকে, আমি যদি একটু অডিট করার সময় আমরা মানে ম্যান্ডেটরি ভাবে কি প্রতিষ্ঠানের ইন্টারনাল কন্ট্রোলটা চেক করি? দেখেন, আপনি অডিটের কথা যেহেতু আনসার, আপনি যেহেতু কোশ্চেন করছেন আমাকে আনসার দিতে হবে। অডিটের ক্ষেত্রে আমরা যেটা করি, অডিটর আমরা তো রিজনেবল অ্যাসুরেন্স প্রোভাইড করে থাকি। আমরা চেষ্টা করি যে দেখার ওই প্রতিষ্ঠানের ইন্টারনাল কন্ট্রোল আছে কিনা, যদি থাকে সেটা ইফেক্টিভলি অপারেট করতেছে কিনা। যদি এটা ইফেক্টিভলি অপারেট করে বা স্ট্রং হয় সেক্ষেত্রে আমাদের রিস্কটা কমে। যদি তাদের ইন্টারনাল কন্ট্রোল উইক হয় বা না থাকে সেক্ষেত্রে আমাদের রিস্কটা বাড়ে। সেক্ষেত্রে আমরা সাবস্টেন্টিভ প্রসিডিওরটা বেশি আমাদের পারফর্ম করতে হয় অডিটরের রিস্কটা মিনিমাইজ করার জন্য বা এলিমিনেট করার জন্য। ক্লিয়ার? জি স্যার। আমার একটা কোশ্চেন ছিল। জি প্লিজ। কোশ্চেন হচ্ছে, আমরা যে ইন্টারনাল অডিট করি, তো মানে ইন্টারনাল জি অডিটের পারপোজটা কি, মানে কেন আমরা ইন্টারনাল অডিট করি? জি, এটা চ্যাপ্টার 9 পড়ানোর সময় বোঝাবো আপনাদের। ইন্টারনাল কন্ট্রোলের আমাদের যে চ্যাপ্টার 9 আছে, আপনি অনেক আগে কোশ্চেনটা করছেন, চ্যাপ্টার 9 ইন্টারনাল অডিট, এইটা পড়ানোর সময় ইন ডিটেলস বলবো। বাট যেহেতু আপনি কোশ্চেনটা করছেন যে ইন্টারনাল অডিটটা করার উদ্দেশ্যটা কি, উদ্দেশ্যটা হলো এই দোজ চার্জ উইথ গভর্নেন্স বা ম্যানেজমেন্ট কি করে, সে প্রতিষ্ঠানের একটা ইন্টারনাল অডিট টিম রাখতে পারে অথবা আউটসোর্স করতে পারে। উদ্দেশ্যটা হলো প্রতিষ্ঠানের যে ইন্টারনাল কন্ট্রোলস গুলো ইমপ্লিমেন্ট করা হয়েছে এটা ইফেক্টিভলি অপারেট করতেছে কিনা এইটা কারা, ইন্টারনাল অডিটররা কি করবে, অ্যাসেস করবে। অ্যাসেস করে বোর্ডকে কি করবে, একটা রিপোর্ট করবে যে এইটা সঠিকভাবে ইমপ্লিমেন্ট হচ্ছে কি হচ্ছে না, বা কোথায় ইমপ্রুভমেন্ট করার প্রয়োজন আছে, এবং এর দ্বারা প্রতিষ্ঠানের অবজেক্টিভ ফুলফিল হচ্ছে কি না। এইটাই আসলে ইন্টারনাল যে অডিটর আছে বা অডিট ফাংশন আছে এদের অবজেক্টিভ, যেটা আমরা চ্যাপ্টার 9 ইন ডিটেলস আলোচনা করব। জি স্যার, ধন্যবাদ। আর আপনি কি পেয়েছেন আপনার আনসার মোটামুটি তাই করব? জি Sir, স্যার, পেয়েছি। sir, right now I think as per company's policy, the government has made mandatory audit committee for every listed company. All right, sir. ওকে, হ্যাঁ, ইয়েস। আচ্ছা, তো আমরা দেখেন আমরা কতগুলো বিষয় এ পর্যন্ত আলোচনা করলাম। একটা আমরা আলোচনা করেছি অ্যাসুরেন্স সাবজেক্টটা কিভাবে পড়বেন। আমাদের টোটাল 100 মার্কস, এটা 4টা স্পেসিফিকেশন গ্রিডে ভাগ করেছে। কোন গ্রিড থেকে কোন কোন চ্যাপ্টার আসবে, কোন কোন চ্যাপ্টার গুলো কাভার করবে সেইটা নিয়ে আমি আলোচনা করেছি। সেকেন্ড, আমি আলোচনা করেছি কিভাবে আমি পড়াবো আপনাদের সাথে এবং কোন কোন চ্যাপ্টার গুলো কাভার করব আমি, এবং নাইম আপু কোনটা কোনটা কাভার করবেন। এরপর চ্যাপ্টার 5-এ আমি আলোচনা করেছি আমাদের যে ইন্ট্রোডাকশন টু ইন্টারনাল কন্ট্রোল, এখানে ইন্টারনাল কন্ট্রোল ডেফিনেশনটা নিয়ে আলোচনা করেছি। দোজ চার্জ উইথ গভর্নেন্স এন্ড ম্যানেজমেন্ট, এইটা নিয়ে একটু আলোচনা করেছি আপনাদের সাথে। অবজেক্টিভ কি ইন্টারনাল কন্ট্রোলস ইমপ্লিমেন্ট করা সেটা নিয়ে আলোচনা করেছি। ইন্টারনাল কন্ট্রোলের রিজন গুলো কি কি, কেন এইটা ইমপ্লিমেন্ট করা প্রয়োজন,
লিমিটেশন গুলো নিয়ে আলোচনা করেছি, 2টা এক্সাম্পল ছিল, এই এক্সাম্পল গুলো নিয়ে আমি আপনাদের সাথে আলোচনা করেছি। সম্ভবত আমার 2টা ক্লাস পর আজকে, সো গতকালকে আপনাদের ক্লাস হয়েছে, 2টা ক্লাসের ভিতর কোনো ব্রেক দেয়া হয় কিনা? স্যার জি গতকালকে স্যার, তো ফার্স্ট ক্লাস ছিল, দেওয়া আর হয়েছে। মিস বাসা নরমালি ব্রেক দেন না, বাট ওকে, দেওয়া যায় স্যার। আপনি চাইলে 1.5 ঘন্টা পর একটা ব্রেক দিতে পারেন। হ্যাঁ আমি কন্টিনিউ করতে পারি, বাট আপনারা যদি চান, যেহেতু দুটো ইসের ভিতর ব্রেক লেখা আছে 15 মিনিট সম্ভবত, তো সেক্ষেত্রে আপনারা ব্রেকটা এখন নিতে পারেন 8:30 তো 8:45 পর্যন্ত। জি স্যার, থ্যাংক ব্রেক ইউ দিলে স্যার, একটু দ্যাটস উইল বি সুবিধা হবে, বেটার। আমাদের নামাজ পড়তে হবে স্যার। ঠিক আছে, তাহলে আমরা কয়টা 8:50 শুরু করি? ইয়েস স্যার। জি স্যার, ওকে। ইয়েস স্যার। জি স্যার, থ্যাংক ইউ, 50-55 ওকে থেকে শুরু স্যার। করে দিন। থ্যাংক ইউ। জি স্যার, থ্যাংক ইউ স্যার। থ্যাংক ইউ স্যার। Recording stopped.